বন্ধুরা, এবার আমরা বিভব শক্তি নিয়ে আলোচনা করব। ছাদের উপর থেকে একখণ্ড পাথর বা ইট কোনো বস্তুর উপর পড়লে তাকে চ্যাপ্টা করে ফেলতে পারে বা ভেঙে ফেলতে পারে। পাথর বা ইট যখন ছাদের উপর স্থির ছিল তখন তার মধ্যে শক্তি জমা ছিল। পাথরটি যখন নিচে পড়ে তখন ওই শক্তি কাজ করে। পাথরটির মধ্যে শক্তি নিহিত ছিল, কেননা এটি ভূপৃষ্ঠ থেকেই উপরে ছিল। একটি স্প্রিংকে টান টান করে এর দুই মাথা দুটি বস্তুর সাথে আটকে ছেড়ে দিলে বস্তুদ্বয় ছুটে এসে পরস্পরের সাথে ধাক্কা খাবে। টান টান স্প্রিংও যদি স্থির অবস্থায় ছিল, তথাপি তার মধ্যে শক্তি সঞ্চিত ছিল। স্প্রিংটি ছেড়ে দিলে এটি কাজ করতে পারে। টান টান স্প্রিংয়ে শক্তি নিহিত ছিল, কেননা এটি বিকৃত অবস্থায় ছিল। স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বিভব শক্তি বলা হয়। একটি পুলি নিয়ে তার উপর একটি দড়ি পরিয়ে দেওয়া হলো। দড়ির এক প্রান্তে একটি ভারী বস্তু এ এবং অপর প্রান্তে একটি হালকা বস্তু বি বাঁধা হলো, যেন এ বস্তু ভূপৃষ্ঠ থেকে উপরে এবং বি বস্তু ভূপৃষ্ঠে থাকে। এবার হাত ছেড়ে দেওয়া হলো। আমরা কি দেখতে পাবো? দেখব যে এ বস্তুটি নিচে নামছে আর বি বস্তুটি উপরে উঠছে। এ বস্তুটি তার স্বাভাবিক অবস্থান ভূপৃষ্ঠ থেকে উপরে থাকার কারণে তার ভেতর কাজ করার সামর্থ্য তথা বিভব শক্তি সঞ্চিত ছিল। এটি ভূপৃষ্ঠ পর্যন্ত ফিরে আসতে কাজ করতে পারে, অর্থাৎ বি বস্তুকে উপরের দিকে উঠাতে পারে। এবার আমরা স্প্রিং সংক্রান্ত একটি পরীক্ষা লক্ষ্য করব। একটি স্প্রিং নিয়ে এর এক প্রান্ত একটি দৃঢ় অবলম্বনের সাথে আটকিয়ে দেওয়া হলো এবং অপর প্রান্তে একটি ব্লক সংযুক্ত করা হলো। এগুলোকে একটি মসৃণ তলের উপর স্থাপন করা হলো। এবার ব্লকটিতে যদি বল প্রয়োগ করা হয় এবং এভাবে যদি স্প্রিংটিকে সংকুচিত করা হয় এবং ব্লকটির সামনে যদি অন্য আরেকটি বস্তুকে রাখা হয়, তবে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো বস্তুটি ছিটকে দূরে সরে যাচ্ছে, কেননা স্প্রিংটি তার আগের শিথিল অবস্থানে ফিরে আসার সময় যে কাজ করতে পারল সেটাই অন্য বস্তুটিকে সরাতে ব্যবহার করলো। স্প্রিংটি এই যে তার স্বাভাবিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করার সামর্থ্য লাভ করলো, সেটিই হচ্ছে তার বিভব শক্তি। স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনতে যদি কোনো বলের বিরুদ্ধে কোনো কাজ করা হয়, তখন বস্তুটি ওই পরিমাণ কাজ করার সামর্থ্য লাভ করে, অর্থাৎ শক্তি সঞ্চয় করে। এই কথাটি খাটে সংরক্ষণশীল বল যথা মহাকর্ষ বল, তড়িৎ বল, চৌম্বক বল, স্প্রিং বল ইত্যাদির প্রভাব বলয়ের মধ্যে। এই প্রভাব বলয়কে ওই বলের বল ক্ষেত্র বলা হয়, যেমন মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র ইত্যাদি। আমরা যখন ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে তুলি তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি, ফলে ওই বস্তু কিছু বিভব শক্তি লাভ করে। বস্তুটি যদি ভূপৃষ্ঠে পড়ে তখন ওই পরিমাণ সে কাজ করতে পারবে। বিভব শক্তির গাণিতিক রূপ: এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজই হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ, আর এক্ষেত্রে কৃত কাজ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল তথা বস্তুর ওজন এবং উচ্চতার গুণফলের সমান। সুতরাং বিভব শক্তি ইজ ইকুয়াল টু বস্তুর ওজন ইন্টু উচ্চতা বা mgh। বিভব শক্তিকে যদি আমরা ইপি দ্বারা প্রকাশ করে থাকি তাহলে লিখতে পারি ইপি ইকুয়াল টু mgh, অর্থাৎ বিভব শক্তি ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। বিভব শক্তি ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার উপর নির্ভর করে থাকে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। বিভব শক্তি বস্তুর ভরের উপরও নির্ভর করে। ভর যত বেশি বিভব শক্তিও তত বেশি। কোনো বস্তুর মধ্যে বিভব শক্তি থাকলে এবং তাকে ব্যবহার করতে হলে এটিকে আগে অন্য শক্তিতে রূপান্তর করে নিতে হবে। যেমন ছাদের উপর থাকা পাথরখণ্ডটি ততক্ষণ বিপজ্জনক নয় যতক্ষণ না এর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ এটি ছাদ থেকে পড়া শুরু করে। এবার আমরা বিভব শক্তির একটি গাণিতিক উদাহরণ দেখব। একটি বস্তুর ভর 6 কেজি। একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? দেয়া আছে g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড।
প্রদত্ত মানগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বস্তুটির ভর m ইকুয়াল টু 6 কেজি, তার উচ্চতা h ইকুয়াল টু 20 মিটার, g ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড। আমরা জানি বিভব শক্তি বা EP ইজ ইকুয়াল টু mgh। এখন আমরা প্রদত্ত মানগুলো যদি বসিয়ে থাকি তবে আমরা দেখতে পাবো তার বিভব শক্তি পাওয়া যাবে 1176 জুল। অর্থাৎ কোনো একটি বস্তুর ভর 6 কেজি হলে একে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় তুললে তার বিভব শক্তি হবে 1176 জুল।